ক্লাস 10 লাইফ সায়েন্সের চতুর্থ চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন। এই অভিযোজন অংশে বেশ কয়েকটি জীবের অভিযোজনগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা রয়েছে। তার মধ্যে আজকের আলোচনায় থাকছে একটি খেচর শ্রেণীর প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্য। এর আগের আলোচনায় অলরেডি আমরা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এবং তারপরে রুই মাছের অভিযোজনগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। যারা তোমরা ভিডিওগুলো দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও, কেননা এখান থেকে আমাদের প্রতিবার মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকেই। তো যাই হোক, আজকের আলোচনায় খেচর শ্রেণীর অন্তর্ভুক্ত পায়রার অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিব এবং মূলত এই পায়রার অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো এদের উড্ডয়নের জন্য অর্থাৎ ওড়ার জন্য। যেরকমভাবে রুই মাছের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো ছিল তাদের জলে চলাচলের জন্য, ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো ছিল তাদের জল সংরক্ষণের জন্য, ঠিক একই রকমভাবে পায়রার অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো হলো তাদের উড্ডয়নের জন্য। এবং তোমরা জানলে অবাক হবে, পৃথিবীর সব পাখিদের মধ্যে সবচেয়ে বেশিক্ষণ ধরে যেই পাখিটা উড়তে পারে সেই পাখিটা হলো পায়রা, বা যার সায়েন্টিফিক নেম কলম্বা লিভিয়া। অবশ্যই তোমরা মনে রাখবে এর সায়েন্টিফিক নাম কলম্বা লিভিয়া। ওকে, আন্ডারলাইন করতে হবে কারণ সায়েন্টিফিক নেম, যদিও এটাকে আমরা ইংরেজিতে পিজন বলি, তাই তো, পিজন। এবার চলে আসো, এই যে পাখিটা এর ওজন হালকা করার জন্য কিছু অস্বাভাবিক আমরা অভিযোজনগত বৈশিষ্ট্য দেখব। তোমরা জানলে হয়তো অবাক হবে, সাধারণত এই যে পায়রার পাকস্থলী থাকে না, এর পিত্তাশয় থাকে না, আরও অনেক কিছু অঙ্গ এর মধ্যে অনুপস্থিত থাকে, আমরা ধীরে ধীরে জানব। এবং এরপরে তোমরা যদি জানো তো অবাক হবে, এর মধ্যে এই পাখিটার শরীরের মধ্যে ফুসফুসের সঙ্গে লাগোয়া 9টি বায়ুথলি থাকে এবং এই 9টি বায়ুথলি ছাড়াও আরও 4টি এক্সট্রা বায়ুথলি থাকে যেগুলো তাদের ওজনকে হালকা করতে সাহায্য করে। তো আমরা ধীরে ধীরে এই পায়রার যে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো সেগুলো এক এক করে জানবো। প্রথমেই আমাদের বইয়ের মধ্যে বায়ুথলি বা এয়ার স্যাকের যে বৈশিষ্ট্য সেগুলো দেওয়া আছে। তো প্রথমে আমরা এয়ার স্যাক বা বায়ুথলির যে অভিযোজন সেটা জানবো এবং তারপরে এর যে বিভিন্ন অঙ্গের অনুপস্থিত সেই অঙ্গগুলো সম্পর্কে এক এক করে জানবো। তো চলো প্রথমে আমরা এর এয়ার স্যাক বা বায়ুথলি এর বৈশিষ্ট্যগুলো জানি। এয়ার স্যাক বা বায়ুথলি, এই যে এয়ার স্যাক বা বায়ুথলি এর দ্বারা বেশ অনেকগুলো কাজ কমপ্লিট করে একটা পায়রা, যার মাধ্যমে এদের কিন্তু উড়তে অনেকটাই সহজ হয়ে যায়। প্রথমেই চলে আসো, আমরা এই যে পায়রা এর বায়ুথলিগুলোর সঙ্গে একটু পরিচিত বা পরিচয় করে নিই। তো আসো আসো চলে আসো। এই যে দেখো, আমরা যদি একটা পায়রা দেখি তাহলে এর মধ্যে আমরা 9টি বায়ুথলি পাবো। কয়টি? 9টি বায়ুথলি। ওকে, এবং এই 9টি বায়ুথলি এত সুন্দরভাবে সাজানো থাকে যেন তার কোনো ভর কেন্দ্রে সমস্যা না হয়। তোমরা একটু দেখে নাও এই 9টি বায়ুথলি কিভাবে সজ্জিত থাকে। প্রথমে তোমরা এখানে এই জায়গাটা দেখতে পাবে। আচ্ছা, আমরা আর একটু উপর থেকে আসি। এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এই শ্বাসনালী দিয়ে শ্বাস বায়ু আসে। ওকে, এরপরে এসে আমরা দেখতে পাবো যে এই জায়গাটায় দেখতে পাবো একটা বায়ুথলি রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই বায়ুথলিটার নাম হচ্ছে ইন্টারক্ল্যাভিকুলার, এর সংখ্যা 1টি। ওকে, এবং তার দুই পাশে আরো 2টি বায়ুথলি থাকে, অর্থাৎ আমাদের যে পায়রা তার শ্বাসনালীর লাগোয়া আরো 2টি বায়ুথলি থাকছে যেটার নাম হচ্ছে সার্ভাইকাল। সার্ভাইকালের সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ গ্রীবাদেশীয় বায়ুথলি। এগুলোর বাংলা হচ্ছে গ্রীবাদেশীয় বায়ুথলি। ওকে, নেক্সট আমরা দেখতে পাবো এই যে শ্বাসনালী, এটা এসে 2 ভাগে বিভক্ত হয়েছে। এই যে তোমরা বড় বড় 2টা অংশ দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি ফুসফুস। এগুলো হচ্ছে ফুসফুস বা আমরা যাকে লাংস বলি। ওকে, তো এই যে ফুসফুস 2টো রয়েছে, এই ফুসফুসের সঙ্গে কিন্তু 9টি বায়ুথলি রয়েছে। তো আমরা জানলাম যে ইন্টারক্ল্যাভিকুলার একটা, 2টো রয়েছে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় বায়ুথলি, এবং তারপরে এই যে ফুসফুস, এই ফুসফুসের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে অর্থাৎ ফুসফুসের উপরের দিকেই 2টো আরো বায়ুথলি রয়েছে যেগুলোকে আমরা বলছি অগ্রথোরাসিক বা এগুলোকে বলা হয় অ্যান্টেরিয়র থোরাসিক। ওকে,
অ্যান্টেরিয়র থোরাসিক। এবং তারপরে তোমরা যদি আরেকটু নিচে নামো তাহলে দেখবে এখানে আবার দুটি বায়ুথলি রয়েছে, এইগুলোকে বলা হয় পশ্চাৎ থোরাসিক। তাহলে অগ্রথোরাসিক এর সংখ্যা 2টি এবং পশ্চাৎ থোরাসিক এর সংখ্যা হচ্ছে 2টি। এবং তারপরে নিচের দিকে তোমরা দেখতে পাবে আরো দুটো বায়ুথলি লাগানো আছে, যেগুলোর নাম হচ্ছে অ্যাবডোমিনাল, এর সংখ্যাও 2টি। তাহলে এই নিয়ে টোটাল হয়ে যায় 9টি, 1 3 2 5 7 এবং 2 9। এবং এগুলো সুন্দরভাবে দুই দিকেই লাগানো থাকে যেন ভর কেন্দ্রের কোনো সমস্যা না হয়। ওকে, তাহলে আমরা পরিচিত হয়ে গেলাম যে 9টা বায়ুথলি থাকে। এবং এই যে 9টা বায়ুথলি, এই বায়ুথলিগুলোর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো বেলুনের মতো কাজ করে। এবং এই বেলুনের মতো কাজ করার ফলে এদের কি করে, ওজন হ্রাস করে। তাহলে তোমাদের প্রথম যে পয়েন্টটা হবে এ নাম্বার দিয়ে, সেটা হচ্ছে ওজন হ্রাস। তাহলে আমরা লিখব যে পায়রার 9টি বায়ুথলি বেলুনের মতো কাজ করে এবং এগুলোর মধ্যে যখন বায়ু প্রবেশ করে তখন এগুলো ফুলে ওঠে এবং ফুলে ওঠার ফলে এদের যে আপেক্ষিক ভর বা আপেক্ষিক গুরুত্ব সেটা কমিয়ে দেয়। এর ফলে এদের যে দেহের ওজন সেটা কমে যায়, এর ফলে এদের দেহের ওজন হালকা হয়ে যায় এবং এরা বেশিক্ষণ ধরে আকাশে উড়তে পারে। এবং যেটা বলছিলাম একটু আগে যে পায়রা এমন একটা পাখি যেটা পৃথিবীর সব পাখি থেকে বেশিক্ষণ ধরে আকাশে উড়তে পারে। ওকে, তাহলে ওজন হ্রাস করা হচ্ছে এই বায়ুথলিগুলোর কাজ। নাম্বার 1 এটা পয়েন্ট এবং এটাকে তোমরা একটু ডিটেলস লিখবে যেরকম ভাবে বললাম। নেক্সট চলে আসো নাম্বার বি, তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাপমাত্রা নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। তাপমাত্রা নিয়ন্ত্রণ কিভাবে করে, তোমরা যদি এই বায়ুথলিগুলো দেখো, এই বায়ুথলিগুলোর মধ্যে গরম জলীয় বাষ্প থাকে। এই বায়ুথলিগুলোর মধ্যে গরম কি থাকে, জলীয় বাষ্প থাকে। এবং এই গরম জলীয় বাষ্প এদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং তাপমাত্রা রক্ষা করে। তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণের জায়গায় এইটুকু তোমরা অবশ্যই লিখবে যে এই বায়ুথলিগুলো এদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওকে, 3 নাম্বার চলে আসো, অক্সিজেন সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ। এই যে বায়ুথলিগুলো, এই বায়ুথলিগুলোর মধ্যে অক্সিজেন থাকে। কি থাকে, অক্সিজেন থাকে। এবং যখন একটা পাখি অনেকক্ষণ ধরে উড়ে তখন এদের যে ঘাটতিটা হয় অক্সিজেনের, সেই ঘাটতি পূরণ করে হচ্ছে এই বায়ুথলির মধ্যে বা এয়ার স্যাকের মধ্যে থাকা অক্সিজেন। এর ফলে তাদের আরো শক্তি যোগায় এবং যেটা তাকে আরো বেশি দূরে বা আরো বেশিক্ষণ ধরে উড়তে সাহায্য করে। কারণ তোমরা লক্ষ্য করবে আমরা যখন বেশিক্ষণ ধরে দৌড়াই বা কোনো কাজ করি তাহলে আমরা হাঁপিয়ে যাই, যার মূল কারণ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেনের অভাব। তো এদের শরীরে যখন অক্সিজেনের অভাব ঘটে তখন এই অক্সিজেন সরবরাহ করে এই বায়ুথলিগুলো, যার ফলে এদের বেশিক্ষণ ধরে এরা উঠতে পারে। ওকে, তাহলে অক্সিজেন সরবরাহ কোথা থেকে হচ্ছে, এই বায়ুথলিগুলোর মধ্যে এক্সট্রা বায়ু সরবরাহ বা অক্সিজেন সরবরাহ। নাম্বার ডি, ভর কেন্দ্র। দেখো এই বায়ুথলিগুলো এমন ভাবে সজ্জিত রয়েছে দুই পাশে যেন এদের ভর কেন্দ্র কোনো প্রবলেম না হয়। ভর কেন্দ্রের যদি এরকম হতো যে বায়ুথলিগুলো একদিকে লাগানো রয়েছে এবং এই বায়ুথলিগুলো যদি বেশি বায়ু গ্রহণ করে হালকা হয়ে যায় তখন কি হবে, পাখিটা এইদিকে একদিকে উপরের দিকে উঠে যাবে আর একদিকে নিচের দিকে নেমে যাবে না, কারণ এই দিকে হালকা হয়ে গেছে বেশি আর একদিকে ভারী বেশি, তাহলে ভারীটা নিচের দিকে নেমে যাবে আর হালকাটা উপরের দিকে। তো এরকমটা কখনোই হয় না। দুই দিকেই সমানভাবে বায়ুথলিগুলো কি রয়েছে, লাগানো রয়েছে। এর ফলে সমানভাবে বায়ু থাকার কারণে এরা সুন্দরভাবে এদের ভর কেন্দ্রকে রক্ষা করতে পারে। তো ভর কেন্দ্র রক্ষা এই বায়ুথলিগুলোর একটি অন্যতম কাজ। তো তোমরা এখানে দেখতে পেলে যে পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার এসেছে যে এয়ার স্যাক বা বায়ুথলির ভূমিকা। তাহলে এই 4টা পয়েন্ট তোমরা খুব সহজভাবে কিন্তু লিখে নিতে পারবে এবং আশা করছি তোমরা ভিডিওটি পজ করে লিখে নিয়েছো। তাহলে এগুলো হলো তাদের ওজন হ্রাস করার জন্য বায়ুথলির ভূমিকা। কিন্তু এই বায়ুথলি ছাড়াও এদের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তাদের ওজনকে অনেকটাই কমিয়ে দেয়। কি কি, যেটা একটু আগে বলছিলাম, এদের কি থাকে না, এটাকে যদি আমরা, এটা 2টা ছিল অগ্রপ্রকোষ্ঠ এখানে লিখলাম, এবং এই এয়ার স্যাক এটাকে যদি আমরা 1 নাম্বার পয়েন্ট করি তাহলে আমাদের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এদের পৌষ্টিক তন্ত্র।
পৌষ্টিক তন্ত্র। তোমরা জানলে হয়তো অবাক হবে, এদের পৌষ্টিক তন্ত্রে কোনো রকম পাকস্থলী থাকে না। পাকস্থলীর একটা পরিবর্তিত রূপ থাকে, যেটা অরিজিনাল পাকস্থলীর মতো নয়। এর ফলে কি হয়, পাকস্থলী না থাকার কারণে এদের ওজন কমে যায়। এদের পাকস্থলী যে অংশটা, সেটাকে একটা অংশকে গিজার্ড বলা হয়। তোমরা অ্যাকচুয়ালি এই পায়রা নিয়ে বলতে গেলে অনেকটাই বলতে হয়। পায়রা নিয়ে তোমরা হয়তো উপরের ক্লাসে, বিশেষ করে বিএসসি লেভেলে তোমরা কিন্তু এই পায়রা নিয়ে বিস্তারিত আলোচনা পাবে। তো সেখানে পায়রার সমস্ত অংশগুলোকে আলাদা আলাদাভাবে ডিসক্রাইব করা রয়েছে। যাই হোক, সেগুলোর দিকে যাচ্ছি না। তোমরা পৌষ্টিকতন্ত্রের কথা মনে রাখো, এদের যে পৌষ্টিকতন্ত্র অর্থাৎ এদের যে খাদ্য হজম প্রক্রিয়া, সেখানে তোমরা কিন্তু পাকস্থলী পাবে না। কি পাবে না? পাকস্থলী থাকে না, সাধারণত পাকস্থলী থাকে না, বা যেটাকে স্টোমাক তোমরা জানো, পাকস্থলী। এবং গল ব্লাডার অর্থাৎ হচ্ছে পিত্তাশয়ও থাকে না। তো এদের পিত্তাশয় থাকে না। ওকে, তোমরা জানো পিত্তাশয়ে বাইল বা পিত্ত জমা থাকে। পিত্তাশয়ের ইংরেজি গল ব্লাডার, এবং এর মধ্যে বাইল জমা থাকে অর্থাৎ পিত্ত জমা থাকে, যেটা খাদ্য পরিপাকে সাহায্য করে। তো এদের পিত্তাশয় থাকে না, এর ফলে এদের ওজনটা হালকা হয়ে যায়। তাহলে পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে তোমরা দেখলে এই দুটো জিনিস থাকে না। 3 নম্বর চলে আসো, রেচনতন্ত্র। তো এদের যদি তোমরা রেচনতন্ত্র দেখো, তাহলে এদের কিন্তু মূত্রথলি থাকে না, কারণ এরা মূত্র বিসর্জন করে না। ওকে, এদের মূত্রথলি থাকে না। নেক্সট চলে আসো 4 নাম্বার হচ্ছে, এদের যদি আমরা জননতন্ত্র দেখি, তাহলে এদের জননতন্ত্রে দেখব এদের শুধু বাম ডিম্বাশয় রয়েছে, এবং বাম ডিম্বাশয়ের সঙ্গে বাম ডিম্বনালী রয়েছে, থাকে। এটা হচ্ছে থাকে। এখানে তার মানে কি বেশি কিছু আছে? থাকে মানে অ্যাকচুয়ালি নয়। আমরা জানি যে হচ্ছে আমাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বাশয়, সেটা হচ্ছে বাম দিকে একটা থাকে, ডান দিকে একটা থাকে, অর্থাৎ দুটো ডিম্বাশয়, বাম এবং ডান, এবং তার সঙ্গে দুটো নালী, বাম নালী এবং ডান নালী থাকে। কিন্তু যদি পায়রার ক্ষেত্রে দেখো, তাহলে একটা শুধু বাম ডিম্বাশয় থাকে এবং বাম ডিম্বনালী থাকে। তার মানে কম আছে, বেশি নেই। ঠিক আছে, যেটা তাদের ওজনটাকে কি করছে, কমাতে সাহায্য করছে। এরপরে চলে আসো, শুধু এটাই নয়, এদের যদি তোমরা হাড় দেখো, কি দেখো, হাড় 4 নাম্বার হলো 5 নাম্বার। তো হাড়, বা তোমরা এটাকে অন্তকঙ্কাল লিখতে পারো। তো এদের হাড় বায়ুপূর্ণ। আশ্চর্য না? হাড় বায়ুপূর্ণ এবং স্পঞ্জের মতো, যেটা কি করে, তাদের যে হাড় সেগুলোকে অনেক হালকা করে। এর ফলে এরা বেশিক্ষণ ধরে উঠতে পারে। তাহলে এই হলো তাদের শুধু হালকা করার জন্য এই বৈশিষ্ট্যগুলো অভিযোজিত হয়েছে। এছাড়াও আমরা অনেকগুলো বৈশিষ্ট্য লিখতে পারি, সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তাই সেগুলো তোমাদের জানানোর জন্য আমি এই জায়গাটায় ছোট্ট করে লিখে একটু বর্ণনা করার চেষ্টা করছি। প্রথমে চলে আসো, এদের আমরা দেহাকৃতি নিয়ে কথা বলি। দেহাকৃতি। ওকে, তো 5 নাম্বার ছিল, আমরা এখানে 6 নাম্বার নিয়ে আসলাম। এদের যে দেহের আকৃতি, সেটা হচ্ছে মাকুর মতো। ওকে, যেন এরা কি করতে পারে, সামনের দিকটা সুচালো উঠতে পারে, এই জন্য এদের দেহ হচ্ছে মাকুর মতো। এরপরে চলে আসো 7 নাম্বার, এদের যদি আমরা অগ্রপদ দেখি, তো এদের তো অগ্রপদ থাকে না। এই অগ্রপদ কিসে পরিণত হয়েছে? ডানায় রূপান্তরিত হয়েছে। ওকে, উড়ার জন্য কি করেছে, ডানায় রূপান্তরিত হয়েছে। এবং এই যে ডানা, এই ডানার তোমরা যদি দেখো উপরের দিকটা, তাহলে উপরের দিকটা তোমরা দেখবে যে উত্তল, এবং নিচের দিকটা দেখবে হচ্ছে অবতল। তোমরা লেন্স পড়েছো যে 2 ধরনের লেন্স, উত্তল আর অবতল। অর্থাৎ উপরের দিকে যদি পালকটা দেখো, অর্থাৎ ডানাটা দেখো, তাহলে উত্তল, আর নিচের দিকটা কি, অবতল, যেন বায়ুটাকে এরা চাপতে পারে এবং বেশিক্ষণ ধরে উঠতে পারে বা ভালোভাবে উঠতে পারে। তার জন্য এদের ডানা উপরের দিকে উত্তল এবং নিচের দিকে অবতল হলো। নেক্সট চলে আসো, তাহলে অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে এবং উত্তল এবং অবতল। নেক্সট চলে আসো, এদের যদি আমরা পালকের কথা বলি, তাহলে দেখবে এদের যে পালক, সেই পালকগুলো
তোমরা জানো যে এদের হচ্ছে ডানার মধ্যে 23টি পালক থাকে, একটা ডানার মধ্যে 23টা, অপর ডানার মধ্যে 23টা। এগুলোর নাম হচ্ছে রেমিজেস। 23টা করে একটা ডানার মধ্যে রেমিজেস গুলো থাকে এবং এই পালকগুলো তাদের কি করে অ্যাকচুয়ালি উঠতে সাহায্য করে এবং এদের পিছনে লেজের দিকে 12টি পালক থাকে, এগুলোর নাম হচ্ছে রেক্ট্রিসেস। ওকে, এগুলো তাদের কি করে উঠতে সাহায্য করে এবং এদের দিক পরিবর্তন করতে সাহায্য করে রেক্ট্রিসেস। তাহলে তোমরা পালক দেখলে এদের পালকও কিন্তু অভিযোজিত। নেক্সট চলে আসো আরো 9 নাম্বার। 9 নাম্বার যদি আমরা লিখতে চাই তাহলে এদের পেশির কথা কিন্তু আমাদের লিখতে হয়। এদের পেশিগুলো কিন্তু অনেক উন্নত এবং অনেক অ্যাডাপ্টেড এবং অনেক শক্ত উন্নতশীল পেশি রয়েছে, যেই পেশিগুলো এদের কিন্তু সংকোচন প্রসারণের মাধ্যমে এদের উঠতে সাহায্য করে এবং এই পেশিগুলোর নাম তোমরা জানো অলরেডি যে পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর। এই যে দুটো পেশির নাম বললাম, এই পেশিগুলো অনেক উন্নত, যেগুলো তাদের উঠতে অনেক বেশি হেল্প করে। তো আশা করছি তোমরা এই কলম্বা লিভিয়া বা পায়রার যে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো যেগুলো বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। নেক্সট পরের ভিডিওতে আমরা এরপরে উট অথবা অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে যেরকম সিম্পাঞ্জি এবং তারপরে হয়তো মৌমাছি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।